ওকে, তাহলে দেখো, তাহলে কিন্তু তিনটে জিনিসের উপর মোটামুটি স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল ডিপেন্ড করছে, একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা টার্ম এখানে আমরা একটু আগে জেনে নেব। ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে ইলাস্টিসিটি। হোয়াট ইজ ইলাস্টিসিটি? এটা নিশ্চয়ই জানো, আমরা অত ডেফিনেশনে যাব না, সেন্সটা থাকলেই হবে যে যখনই তুমি কোনো একটা সিস্টেমকে ডিফর্ম করবে, তাহলে ডিফর্ম করতে গেলে কিসের প্রয়োজন হয়? ধরো কোনো একটা অবজেক্ট, ধরো এরকম একটা ওয়্যার আছে, ধরো এইটা একটা ওয়্যারটা এখানে মানে ওয়্যারটাকে আমি হ্যাং করিয়েছি এখান থেকে, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। এবার এটাকে তুমি ধরো টেনে লম্বা করবে সাপোজ। তো টেনে লম্বা করা মানে কি, এর শেপ সাইজ এগুলো ডিফর্ম হয়ে যাচ্ছে, তাই তো? তো এই ডিফরমেশনের জন্য কিসের প্রয়োজন হয়? ডিফর্মিং ফোর্সের প্রয়োজন। অর্থাৎ এই যে এফটা আমরা দিয়েছি, এটা হচ্ছে একটা ডিফর্মিং ফোর্স। এটা একটা ডিফর্মিং ফোর্স। তো এই ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করে আমি যখন একটা অবজেক্টকে আমরা ডিফর্ম করার চেষ্টা করছি, তখন এই ডিফরমেশনের এগেনস্টে একটা ফোর্স ইন্টারনালি কিন্তু প্রডিউস হয়ে যায় সিস্টেমের মধ্যে বা ম্যাটেরিয়ালের মধ্যে। ওই ফোর্সটাকে কি বলা হয়? রিস্টোরিং ফোর্স, তাই তো? ওটাকে বলে রিস্টোরিং ফোর্স। হ্যাঁ, তার ফলে দেখতে পাবে কি, যে যখনই তুমি ওই ডিফর্মিং ফোর্সটাকে সরিয়ে দেবে, যখন এটাকে উইথড্র করে নেবে, এই ডিফর্মিং ফোর্সটাকে যখন উইথড্র করে নেবে, তখন দেখা যাবে যে ম্যাটেরিয়ালটা তার আগের শেপ সাইজ ফিরে পাওয়ার জন্য আগের দিকে চলে যায় ওই রিস্টোরিং ফোর্সের আন্ডারে। ওই একটা স্প্রিংয়ের কথাই তুমি ভাবতে পারো। একটা স্প্রিংকে তুমি যখন ইলংগেট করছো, দেখবে কি না, স্প্রিংটাকে ইলংগেট করে ছেড়ে দিলে সে আবার আগের অবস্থায় ফিরে যায়। হ্যাঁ, অনেক সময় পার্মানেন্ট ডিফরমেশন নিশ্চয়ই মানে এসে থাকে যদি আমি খুব বেশি করে টেনে দিই, ঠিক আছে? তো এরকম একটা লিমিট আছে, যে লিমিটটা পেরিয়ে গেলে কি হয়, যে একটা পার্মানেন্ট ডিফরমেশন চলে আসে স্প্রিংয়ের মধ্যে। আদারওয়াইজ আমরা দেখব কি, সেই লিমিটের মধ্যে যদি স্প্রিংটাকে আমি টানি, ডিফর্ম করি, তাহলে দেখা যাবে সে পুরোপুরি কিন্তু আবার আগের শেপ সাইজে ফিরে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে আমরা বলে থাকি ইলাস্টিসিটি। আর এই ইলাস্টিসিটির জন্য দেখো, সিস্টেমের মধ্যে যখনই তুমি সিস্টেমকে ডিফর্ম করার জন্য একটা ডিফর্মিং ফোর্স দিচ্ছ, তার এগেনস্টে আর একটা ফোর্স তৈরি হয়ে যাচ্ছে, সেই ফোর্সটাকে আমরা বলছি রিস্টোরিং ফোর্স। তো এই রিস্টোরিং ফোর্স, আমি এই রিস্টোরিং ফোর্সটাকে এফ আর বলে ডিনোট করলাম। এফ আর হচ্ছে রিস্টোরিং ফোর্স। সো রিস্টোরিং ফোর্স পার ইউনিট সারফেস এরিয়া অফ দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেমটার সারফেস এরিয়াকে যদি আমি এ দ্বারা ডিনোট করি, সো এফ আর বাই এ, এটাকেই বলা হয় কি, স্ট্রেস। বুঝতে পারছো? তাহলে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় স্ট্রেস। এটা জানতে বোধ হয় আগে থেকে, সম্ভবত পড়েছো আগে। হ্যাঁ, তো এটাকে আমরা স্ট্রেস বলে থাকি। তো স্ট্রেস অ্যাকচুয়ালি, স্ট্রেসের ডাইমেনশন হচ্ছে প্রেসারের ডাইমেনশনের সঙ্গে মিলছে, কারণ ফোর্স পার এরিয়া। এবারে দেখো, এই স্ট্রেসকে আমরা কিন্তু দুভাবে ভাবতে পারি আর কি। একটাকে বলা হয় নর্মাল স্ট্রেস, আর একটাকে বলা হয় তোমার ট্যানজেনশিয়াল স্ট্রেস। ঠিক আছে? তো নর্মাল স্ট্রেসটা কি? নর্মাল স্ট্রেসটাকে আমি সিগমা, এখানে যেমন সিগমা বলে ডিনোট করা হয়, সিগমা এন। সিগমা এন হচ্ছে তোমার এই যে রিস্টোরিং ফোর্স আমরা বলছি, এই রিস্টোরিং ফোর্সের নর্মাল কম্পোনেন্ট এফ এন বাই এরিয়া। আর ট্যানজেনশিয়াল স্ট্রেস কি, সেটা যদি সিগমা টি বলে ডিনোট করি, তাহলে এই রিস্টোরিং ফোর্সের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বাই এরিয়া। তো এখান থেকেই তোমাদের
মানে কোর্সটাকে শুরু করেছে অ্যাজ পার দ্য ক্লাস নোট। আমি যেটা দেখলাম যে এখানে প্রথম যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে কি লোড বিয়ারিং মেম্বার কারা হতে পারে। ঠিক আছে, লোড বিয়ারিং মেম্বার। লোড বিয়ারিং মেম্বার কারা? প্রথমত হচ্ছে যে যে ধরো আমি একটা এরকম রোপ নিলাম, তো এখানে আমি লোড চাপিয়ে দিলাম। তো এই লোড দেওয়ার ফলে সিস্টেমের মধ্যে তো ডিফরমেশন আসবে। তো এই ডিফরমেশনটা কি কি ভাবে আসতে পারে, মানে কি কি ফর্মে এই ডিফরমেশনটা আসতে পারে, সেই তাদেরকেই বলা হয় অ্যাকচুয়ালি লোড বিয়ারিং মেম্বার। ঠিক আছে, এক নম্বর যেমন হচ্ছে কি স্ট্রেংথ। তো স্ট্রেংথের ওপর একটা ইফেক্ট আসতে পারে। তুমি যখন লোড বাড়িয়ে দেবে তখন কি হবে, স্ট্রেংথ উইল বি ইফেক্টেড। তাই জন্য স্ট্রেংথ একটা কিন্তু লোড বিয়ারিং মেম্বার। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে রিজিডিটি। রিজিডিটি মানে কি, ধরো তুমি এরকম একটা ওয়্যার নিলে, একে তুমি টুইস্ট করছো মানে কি হয়, এই ধরো মোচড় দেওয়া হয়, এভাবে টুইস্ট করা হচ্ছে। তাহলে এই টুইস্টের এগেনস্টে যদি ম্যাটেরিয়ালটা, ম্যাটেরিয়াল তো অবশ্যই অ্যাজ পার ইলাস্টিসিটি সে কিন্তু রেজিস্ট করবে। এই রেজিস্টিভ প্রপার্টিটাকে বলা হয় রিজিডিটি। সো রিজিডিটি একটা কিন্তু লোড বিয়ারিং মেম্বার। ঠিক আছে, তাহলে কি হলো, স্ট্রেংথ একটা হলো আর রিজিডিটি আর একটা হলো, এরা হচ্ছে স্ট্রেংথ মানে লোড বিয়ারিং মেম্বার। আর একটা হচ্ছে কি স্টেবিলিটি। ঠিক আছে, স্টেবিলিটি কি, স্টেবিলিটি হচ্ছে কম্প্রেশন মেম্বার। অ্যাকচুয়ালি কম্প্রেশন মেম্বার মানে কি, স্টেবিলিটি কি জিনিস, যে ধরো এইটাকে মানে এই যে রোপটাকে তুমি ইলংগেট করলে, একটা ফোর্স দিয়ে টেনে তুমি এরকম ইলংগেট করলে, এবারে ইলংগেট করার সঙ্গে সঙ্গে ও কিন্তু এখানে থেমে থাকবে না, আবার কিন্তু চলে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে। তো এটাকেই আমরা স্টেবিলিটি বলে থাকি। যে যতটা ভালো মানে কোয়ালিটিজ অফ ইলাস্টিসিটি, অর্থাৎ ইলাস্টিসিটির জন্য তার আগের অবস্থায় ফিরে যাওয়ার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে বলা হয় স্টেবিলিটি। তো স্টেবিলিটি ইজ এ কম্প্রেশন মেম্বার। তো তোমাদের ক্লাসে এটা মেনশন করেছে যে 3 ধরনের আমরা কিন্তু মেম্বার দেখব, লোড বিয়ারিং মেম্বার দেখব। একটা হচ্ছে স্ট্রেংথ হচ্ছে একটা মেম্বার, রিজিডিটি একটা মেম্বার, আর হচ্ছে স্টেবিলিটি। এই 3টা হচ্ছে মেম্বার। ঠিক আছে, এবার তোমাদের 3টে জিনিসের উপর মোটামুটি অ্যানালিসিস করা হয়েছে ক্লাসে। একটা হচ্ছে বার, আর একটা হচ্ছে শ্যাফট, আর একটা হচ্ছে বিম। ঠিক আছে, 3টে জিনিসের উপর আলোচনা করা আছে, অর্থাৎ বারের ইলাস্টিসিটি কেমন, ঠিক আছে, আর শ্যাফটের আর হচ্ছে বিমের। তো প্রথম যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রেস অ্যানালিসিস অফ এ বার। একটা বারের স্ট্রেস অ্যানালিসিস করা হচ্ছে। তো বার বলতে কি, হোয়াট ইজ বার বলতে পারবেন? হোয়াট ইজ বার? স্যার বলতে পারবো কিন্তু একটু অসুবিধা, মানে মনে হচ্ছে আমি জিনিসটা জানি। হ্যাঁ, সেটা বলো। আপনি বলবেন ওটা। না, তুমি বলো, তোমার কি আইডিয়াটা বলো। বার হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা লোড বিয়ারিং মেম্বার। ঠিক আছে, এটাও একটা লোড বিয়ারিং মেম্বার। কিরকম লোড বিয়ারিং মেম্বার, সেটা কিরকম না, হুইচ ইজ সাবজেক্টেড অ্যালং ইটস অ্যাক্সিস। অর্থাৎ যখনই লোডটাকে মানে বার হচ্ছে একটা লোড বিয়ারিং মেম্বার হিসেবে কাজ করবে যখন ওর অ্যাক্সিস বরাবর আমি লোডটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, মানে ধরো এইটা
এটা একটা বার, কারণ আমি লোডটাকে আমি এই বরাবর অ্যাপ্লাই করছি, এটা তার অ্যাক্সিস। ঠিক আছে, তো অ্যাক্সিস বরাবর যখন আমি লোড অ্যাপ্লাই করব তখনই কিন্তু এটাকে আমরা বার বলবো। ঠিক আছে, তো যখন এরকম লোড অ্যাপ্লাই করা হবে তখন কি ঘটনাটা ঘটবে? লোড অ্যাপ্লাই করলে এটা ইলংগেটেড হবে, তাই তো? তো এই হ্যাঁ, এই ইলংগেশনটাকে প্রথম স্ট্রেস হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, এরকম ইলংগেশন হবে, মানে ইলংগেশন হওয়ার অর্থ হচ্ছে এখানে তোমার স্ট্রেন হচ্ছে। এই স্ট্রেনকে কি বলা হয়? লংজিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, তো স্ট্রেন আমরা কি করে ক্যালকুলেট করি? যে ধরো এটা কতটা এক্সটেন্ড হলো, আমি ধরলাম যে ডেল্টা পরিমাণ এক্সটেন্ড হচ্ছে, এক্সটেনশনটা হচ্ছে তোমার ডেল্টা, আর ইনিশিয়াল লেন্থ সেটা ধরো এল ছিল, তাহলে এটা কত হবে? ডেল্টা বাই এল। এটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, আর স্ট্রেস কত হবে এখানে? স্ট্রেসের ভ্যালু কত হবে? স্ট্রেসকে এখানে সিগমা বলে ডিনোট করা হয়েছে, সেটা হচ্ছে কি সিগমা বলে যেটা ডিনোট করা হয়েছে সেটা বলেছে যে যে ফোর্সটা দেওয়া হবে ফোর্সটাকে এখানে কিন্তু পি বলে ডিনোট করেছে তোমার, হ্যাঁ পি বলে ডিনোট করেছে, পি বাই এরিয়া। ঠিক আছে, পি বাই এরিয়া। এবারে দেখো এখানে দুটো জিনিস এখানে বলা হয়েছে, যে যখনই তুমি পি ফোর্সটা অ্যাপ্লাই করবে তো এই পি ফোর্সটা এগেনস্টে একটা রিস্টোরিং ফোর্স তৈরি হবে, তো সেই রিস্টোরিং ফোর্সটাকে এখানে আর বলে ডিনোট করেছে বা আর আই বলে ডিনোট করেছে, ইন্টারনাল তো এই জন্য এটাকে আর আই বলে ডিনোট করেছে, রিস্টোরিং ফোর্স। তাহলে ইনিশিয়ালি অ্যাকচুয়ালি সিগমা সমান কত না আর আই বাই এ ইকুয়াল টু পি বাই এ, এটা বলেছে। এবারে দেখো এখানে স্ট্রেস বের করানোর ক্ষেত্রে আমরা দু রকম স্ট্রেস পাই, আমি আগে যেটা বললাম, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস। তো যখন নর্মাল স্ট্রেস বার করব, ঠিক আছে, নর্মাল স্ট্রেস বার করব, সেটাকে আমি সিগমা এন বলে ডিনোট করলাম, তখন কি হবে না আর বাই এন এর আর মানে আর আই নর্মাল কম্পোনেন্ট বাই এরিয়া করতে হবে, অর্থাৎ রিস্টোরিং ফোর্সের নর্মাল কম্পোনেন্ট। তো সেটাকে আমরা এরকম লিখতে পারি পি এন বাই এরিয়া, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্সের নর্মাল কম্পোনেন্ট যা, রিস্টোরিং ফোর্সের নর্মাল কম্পোনেন্টও কিন্তু তাই। ঠিক আছে, এটা আমরা করতে পারি। আর একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেস কত না সিগমা টি বলে ডিনোট করছি তাকে, সেটা হয়ে যাবে এই যে রিস্টোরিং ফোর্সের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বাই এরিয়া। তো তার মানে সেটা হচ্ছে কি অ্যাপ্লাইড ফোর্সের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বাই এরিয়া। ঠিক আছে, তো এরকম দু ধরনের স্ট্রেস হতে পারে এবং তার ফর্ম হচ্ছে এরকম। আচ্ছা, এবারে কি দিয়েছে তোমাদের? হ্যাঁ, এটা বুঝতে পারলে কিনা বলো, নাহলে বলবো আরেকবার এই স্ট্রেসের ব্যাপারটা। বুঝতে পেরেছো? আচ্ছা, তো তার মানে আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো এরকম এরকম একটা বার আছে, ওকে। এবার তুমি ধরো এইদিকে পি ফোর্স অ্যাপ্লাই করেছি, এই এরিয়াটা হচ্ছে এ। তাহলে এবারে আমাকে বলো, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আমি একটু ভালো করে ড্র করছি একবার।
ওকে, এরকম। তো এভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, পি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই এরিয়াটা হচ্ছে এ। তাহলে এবারে বলা হচ্ছে কি যে এখানে সিগমা এন কত হবে আর সিগমা টি কত হবে, এটা বলো দেখি। কিভাবে করবে? স্যার ওটা ইনক্লাইন প্লেনে ভেঙে নিতে হবে, মানে পি কস হ্যাঁ, থিটা। মানে এদিকে আমি যদি পি নিই, এই অ্যাঙ্গেলটা কত, এটা দেখো, এদিকে একটা কম্পোনেন্ট থাকবে আর এদিকে আর একটা কম্পোনেন্ট থাকবে। এদিকেরটা মানে ডান দিকে এটা কত থিটা হলে এটাও হচ্ছে থিটা। পি কস থিটাকে, হ্যাঁ, আর এটা পি সাইন থিটা। এটা পি কস থিটা আর এটা হচ্ছে তোমার পি সাইন থিটা। ওকে, এবার এরিয়াটা কোনটা, এই এরিয়াটা এ, মানে অ্যাকচুয়ালি এই যে এরিয়াটা এটা হচ্ছে এ, এটাই সাধারণত গিভিন হয়, এই এরিয়াটা হচ্ছে এ। ওকে, তাহলে এই এরিয়াটা কত হবে, কত হবে ওটাকে যদি আমি এ প্রাইম বলি, তাহলে দেখো এই নিচেরটাও এ, তো এটা এ প্রাইম আর এটা এ, তাহলে দেখো কস থিটা ইকুয়াল টু কত, বেস বাই হাইপোটেনিউস, মানে ওর ডায়ামিটার, মানে এ প্রাইমের ডায়ামিটার আর এর ডায়ামিটার এদের রেশিও, তার মানে এদের এরিয়ারও রেশিও হয়ে যাবে। তাহলে কস থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার এ বাই এ প্রাইম, তাই তো? তাহলে এ প্রাইম ইকুয়াল টু এ বাই কস থিটা হলো। তাহলে সিগমা এন যেটা হবে সেটা হবে পি কস থিটা বাই এ বাই কস থিটা, মানে পি বাই এ কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে তোমার নর্মাল স্ট্রেস বা নর্মাল কম্পোনেন্ট অফ স্ট্রেস, তাই না? এবারে যদি টেনসাইল স্ট্রেস ধরো সিগমা টি, তাহলে কত হবে না, পি সাইন থিটা বাই এরিয়া, মানে এ বাই কস থিটা, তাহলে পি সাইন থিটা কস থিটা বাই এ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি বাই টু এ, পি বাই টু এ যদি করে দিই, টু সাইন থিটা কস থিটা, তাহলে পি বাই টু এ সাইন টু থিটা, এটা হচ্ছে সিগমা টি। ওকে, তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ স্ট্রেস, তাহলে হবে পি বাই এ ইন্টু কস স্কোয়ার থিটা। মানে যদি ওই রকম ভাবে আমি ক্রস সেকশনটা কেটে নিই, আর একটা হবে তোমার পি বাই এ সাইন টু থিটা। ঠিক আছে, আচ্ছা, এবারে যদি ইররেগুলার ক্রস সেকশন হয়, মানে এরকম ক্রস সেকশনের একটা বার আছে, ধরো এর এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ আর এর এরিয়া হচ্ছে স্মল এ, তাহলে কোথায় স্ট্রেস বেশি হবে বলো তো? এখানে ধরো পি লোড দেওয়া হয়েছে একদম, ম্যাক্সিমামটা তার নিচে ওই ছোট স্মল এটা যেটা ওটাতে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে সিগমা ম্যাক্স হবে, সেটা হবে পি বাই এ, আর এখানে হচ্ছে সিগমা মিনিমাম হবে, সেটা হচ্ছে পি বাই ক্যাপিটাল এ, এটা হবে। আচ্ছা, হ্যালো, আচ্ছা, আর কি আছে?
আচ্ছা, এবারে যেটা আছে সেটা হচ্ছে হুকস ল। যদি তোমাদের মানে ক্লাস নোটে এটা মেনশন করেনি হুকস ল বলে, কিন্তু যেটা যে অপারেশনটা করেছে এটার নাম হচ্ছে হুকস ল। তো এটা বেসিক্যালি কিন্তু একটা ইলাস্টিক প্রপার্টি, মানে ইট ডেসক্রাইব দ্য ইলাস্টিক প্রপার্টি অফ ম্যাটেরিয়াল। তো হুকস লটা কি জানো? পড়েছো আগে নিশ্চয়ই, মনে আছে? মানে হুকসটা তো আপনার কি বলে স্প্রিং ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল হয় কি বলবো ফিক্সের সাপেক্ষে, মানে ডিসটেন্স বলুন ডিসপ্লেসমেন্ট বলুন। না, অ্যাকচুয়ালি এর ইনিশিয়াল যেটা স্টেটমেন্ট ছিল হুকস লয়ের, সেটা হচ্ছে কি উইদিন দ্য ইলাস্টিক লিমিট, উইদিন দি ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অরিজিনাল হুকস ল আর কি। তো ইলাস্টিক লিমিট মানে কি? ইলাস্টিক লিমিট মানে আমি যেটা প্রথমে বলছিলাম যে যখনই তুমি কোনো একটা অবজেক্টকে ডিফর্ম করবে, আফটার উইথড্রল অফ দ্য ডিফর্মিং ফোর্স সে কী করবে, আবার তার অরিজিনাল শেপ সাইজে ফিরে আসতে চায়। কিন্তু এমন তুমি ডিফর্ম করে দিলে তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যত দূর অবধি ডিফর্ম করলে সে আবার আগের অবস্থায় কমপ্লিটলি ফিরে আসে, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। এবার ইলাস্টিক লিমিটের বাইরে যখন চলে যাচ্ছে তখন কিন্তু সে আর কমপ্লিটলি অরিজিনাল শেপ সাইজে ফিরে আসছে। ঠিক আছে, তো তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফরমেশন থেকে যাচ্ছে। তো সেই ম্যাক্সিমাম লিমিটটাকে আমরা বলে থাকি ইলাস্টিক লিমিট। তো হুকস ল বলছে যে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস স্ট্রেনের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে তুমি যদি একটা গ্রাফ করো, ধরো এদিকে তুমি স্ট্রেন দিলে, এদিকে স্ট্রেন দিলে আর ওদিকে স্ট্রেস, তাহলে গ্রাফটা কিরকম হবে? স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে হুকস ল, যে উইদিন দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস অ্যান্ড স্ট্রেন দে আর লিনিয়ারলি রিলেটেড। তাহলে এরকম গ্রাফ আসবে। তো যাই হোক, তাহলে আমরা দেখছি কি স্ট্রেস ইজ ইকুয়াল টু, তাহলে যদি ইকুয়াল করা হয় তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগে। তো সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে তোমাদের এখানে কি ধরা হয়েছে? ই ধরা হয়েছে। ঠিক আছে, ই ধরা হয়েছে। আর তো স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন। তো স্ট্রেসকে এখানে ডিনোট করা হয়েছে সিগমা হিসেবে, আর স্ট্রেনকে ডিনোট করা হয়েছে এপসিলন হিসাবে। তো এটা হচ্ছে এপসিলন আর এটা হচ্ছে সিগমা। তো তার মানে ই ইকুয়াল টু কত? সিগমা বাই এপসিলন, সিগমা বাই এপসিলন মানে স্ট্রেস বাই স্ট্রেন। তো এই ই কে কি বলা হয় বলো তো? হ্যাঁ ঠিক আছে, সাউন্ড আসো। না ঠিক আছে, তো এই ই কে কি বলা হয়? না, মডিউলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, তো ই কে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি। এবার হ্যাঁ, যখন তুমি লংগিটিউডিনাল স্ট্রেস নিয়ে ভাবছো তখন ফর লিনিয়ার অর লংগিটিউডিনাল স্ট্রেস অর লিনিয়ার স্ট্রেন, ইটাকে বলা হয় ইয়ং মডিউলাস। ঠিক আছে, ইন জেনারেল এটাকে
মডিউলাস অফ ইলাস্টিসিটি বলে, তার মধ্যে এটা একটা স্পেশাল কেস, যখন লিনিয়ার স্ট্রেন হবে, অর্থাৎ যখন এক্সটেনশন হবে, এরকম একটা ধরো রডকে টেনে আমি এক্সটেন্ড করছি, তখন এটাকে বলা হচ্ছে ইয়ং মডিউলাস। ওকে, তো তাহলে এই হচ্ছে বিষয়। যখন আমি গ্রাফ করব, ধরো এদিকে আমি স্ট্রেন মানে এপসিলনকে দিয়েছি, আর এদিকে হচ্ছে সিগমা মানে স্ট্রেসকে দিয়েছি। তো তাহলে এই যে গ্রাফ, এই গ্রাফের স্লোপটাই অ্যাকচুয়ালি তাহলে ই, তাহলে স্লোপ অফ সিগমা ভার্সাস ই গ্রাফ, এটাই হচ্ছে তোমার মডিউলাস অফ ইলাস্টিসিটি, বা এখানে হচ্ছে ইয়ং মডিউলাস। তাহলে ধরো দুটো ম্যাটেরিয়াল নিয়েছো, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর, কার ইলাস্টিসিটি বেশি? এক নম্বর ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটি বেশি না 2 নম্বর? হ্যাঁ, 2 নম্বরেরই বেশি হবে, স্বাভাবিক। তার কারণ হচ্ছে কি, এর স্লোপ বেশি, তাই তো। তার মানে E2 এর যদি ইয়ং মডিউলাস E2 হয়, এর যদি U1 হয়, তো E2 গ্রেটার দেন U1, তাই জন্য ওর ইলাস্টিসিটি বেশি। ওকে, আচ্ছা, তো তাহলে এটা যে আমরা কনসিডার করলাম, ই যেটাকে আমরা বলছি, এই ইটাকে আমরা বলছি ইয়ং মডিউলাস। আর এটা কার ক্ষেত্রে হবে? যখন সিগমাটা হচ্ছে নর্মাল স্ট্রেস। ঠিক আছে, তার কারণ এক্সটেনশন করতে গেলে, অর্থাৎ লংজিটিউডিনাল এক্সটেনশন করতে গেলে তোমাকে নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করতে হবে। অন্যদিকে আমি যদি টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করি, টেনসাইল স্ট্রেস কিরকম হয় জানো তো? ধরো এরকম একটা কিছু অবজেক্ট আছে, এর নিচটাকে তুমি ব্লক করে দিয়ে এই বরাবর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে ও কিরকম হবে? এভাবে ডিফর্মড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখনই তুমি একটা সিস্টেমকে টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করবে, তখন তার মধ্যে কি আসবে? তখন তার মধ্যে এরকম শিয়ার স্ট্রেন আসবে, শিয়ার স্ট্রেন বলে এটাকে। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেন, অর্থাৎ তাতে লেন্থ বেড়ে গেছিল, এরকম ভাবে ধরো লেন্থ এক্সটেনশন হয়েছিল। আর অপরদিকে তুমি যখন টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করবে, তখন দেখা যাবে যে ম্যাটেরিয়ালের এরকম এক্সটেনশন না হয়ে সাবস্টেন্সের, সেখানে কি হবে? শিয়ার স্ট্রেন দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ডিনোট করা হয়েছে, শিয়ার স্ট্রেনকে ডিনোট করা হয়েছে ওয়াই দ্বারা, আর টেনসাইল স্ট্রেস যেটা, সেটাকে ডিনোট করা হয়েছে টাউ দ্বারা। হ্যাঁ, টাউ দ্বারা। তাহলে সেক্ষেত্রে একই রকম ভাবে টাউ প্রপোর্শনাল টু ওয়াই, আগে যেরকম আমরা করেছিলাম, যে আগের পাশাপাশি কি করেছিলাম, সিগমা প্রপোর্শনাল টু এপসিলন, ঠিক একই রকম ভাবে টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে আমরা করছি যে টাউ প্রপোর্শনাল টু ওয়াই। ওকে, তাহলে টাউ ইকুয়াল টু কত হবে? এখানে যে কনস্ট্যান্টটা নেওয়া হয় সেটাকে জি ধরা হচ্ছে, জি ওয়াই। এই জিটাকে বলে রিজিডিটি মডুলাস। ওকে, আমি এই বিষয়টাকে আরেকটু সামারাইজ করছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই ইন্টারনাল প্রপার্টির ব্যাপারটা, ঠিক আছে, ম্যাটেরিয়াল প্রপার্টি। সো ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে কি, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, ঠিক আছে।
So elasticity of an object is described by Hooke's law. Hooke's law. Hooke's law কি বলছে? Hooke's law বলছে যে within the limit of elasticity, stress is proportional to the strain. ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস স্ট্রেনের সঙ্গে প্রপোর্শনাল, মানে এরকম। ওকে, এবার এখানে কেস ধরা হয়েছে, ফার্স্ট হচ্ছে ফর নর্মাল স্ট্রেস। স্যার বলছি কি পিডিএফ গুলো আপনি করে একবার দিয়ে দেবেন তো স্যার, একবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, আজকে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস হচ্ছে, আজকে তো এই বেসিক গুলো বলছে, পরে নিউমারিক্যাল গুলো আরো বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর হচ্ছে কি নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেসকে এখানে সিগমা বলে ডিনোট করা হয়েছে। আমি তোমাদের ক্লাস নোটের নোটেশনগুলোকে ফলো করার চেষ্টা করছি যাতে সুবিধা হবে তোমার। এমনিতে কিন্তু হ্যাঁ ইউনিভার্সালি কিন্তু অন্যরকম নোটেশন ইউজ করা হয়, সিগমা পয়সন রেশিও ধরা হয়, কিন্তু এখানে স্ট্রেস ধরেছে। তো তোমাদের কি কোনো পার্টিকুলার বই ফলো করে লেখা হয়েছে, না স্যার ইচ্ছে মতোই করেছেন এটা? না স্যার, আমাদেরকে বলেছিলেন যে এফবি না কেপিবি না কার একজনের বই ওটা একটা ফলো করতে। আর হচ্ছে, আর আমি একটু পেলাম হচ্ছে নাগ আর চন্দ্র বলে যে একটা আছে না বই, অভিজিৎ চন্দ্র আর নাগ, ওনারও বই দেখছিলাম এরকম ভালো। নোটেশন গুলো একটু অন্যরকম আর কি, মানে এমনিতে গ্র্যাজুয়েশনে যেটা করা হয় নোটেশন গুলো একটু অন্যরকম। আচ্ছা, তো হুকস ল থেকে আমরা স্টাডি করার চেষ্টা করছি। তো অ্যাট ফার্স্ট যদি আমরা নর্মাল স্ট্রেস ইউজ করি, নর্মাল স্ট্রেস মানে ধরো এইরকম একটা বার নিয়েছি, এই বারের ওপর আমি কিন্তু এইভাবে লোড অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে যে স্ট্রেসটা হবে এটা নর্মাল স্ট্রেস। তার কারণ দেখো সারফেসের সঙ্গে নর্মালি আমরা লোড ইউজ করছি, তো এখানে আমরা নর্মাল স্ট্রেস ইউজ করছি। সো ডিউ টু নর্মাল স্ট্রেসের ফলে কি হয়, এর ফলে যেটা দেখা যায় যে এক্সটেনশন ঘটে, এক্সটেনশন ইন লেন্থ। ঠিক আছে, কম্প্রেশনও ঘটতে পারে, আমি যদি লোডটা উপরের দিকে দিই, ঠিক আছে, তখন কম্প্রেশন ইন লেন্থ ঘটতে পারে। তো এক্সটেনশন আর কম্প্রেশন ইন লেন্থ এই জিনিসটা করবে। তো এক্ষেত্রে যে স্ট্রেন হয়, স্ট্রেনটাকে বলা হয় লংজিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, তো এই লংজিটিউডিনাল স্ট্রেনকে এখানে ডিনোট করা হয়েছে এপসিলন দ্বারা। সো হোয়াট ইজ এপসিলন? এপসিলন হচ্ছে কি ডেল্টা বাই এল। ডেল্টাটা হচ্ছে তোমার এক্সটেনশন, ঠিক আছে, ডেল্টা হচ্ছে এক্সটেনশন, আর এল কি? এল হচ্ছে অরিজিনাল লেন্থ। অর্থাৎ ইনিশিয়ালি যে লেন্থটা ছিল সেটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, তাহলে স্ট্রেন এপসিলন ইকুয়াল টু ডেল্টা বাই এল। তাহলে অ্যাজ পার হুকস ল আমরা লিখতে পারি যে সিগমা প্রপোর্শনাল টু এপসিলন। তাহলে সিগমা ইকুয়াল টু কি করতে হবে না, সিগমা ইকুয়াল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগে, সেটাকে ধরা হয়েছে ই এপসিলন। এই ইটাকে এখানে নাম দেওয়া হয়েছে ইয়ং মডিউলাস। এবার দেখো এমনিতে ইয়ং মডিউলাসকে ওয়াই দ্বারা ডিনোট করা হয়, তাই না? এখানে নোটেশন দেখো ই, আমি এটাই বলতে চাইছি, জাস্ট নোটেশনটা আলাদা হওয়ার জন্য হয়তো তুমি এটাকে নতুন কিছু ভাবছো, কিন্তু নতুন কিছু নয়, একই জিনিস, সেই হুকস ল। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যদি টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করি,
ঠিক আছে, আগেরটা ছিল নর্মাল স্ট্রেস। টেনসাইল স্ট্রেসকে এখানে ডিনোট করা হয়েছে গামা দ্বারা, গামা বা টাউ দ্বারা, টাউ সব পসিবলি টাউ লেখা হয়েছে, টাউ দ্বারা। সো টেনসাইল স্ট্রেস মানে কিরকম দেখো, ধরো এরকম কিছু একটা অবজেক্ট ছিল, তার নিচেরটাকে এভাবে ব্লক করা হয়েছে, নিচের সারফেসটা দিয়ে আপার সারফেসের ট্যানজেন্ট বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হলো। তাহলে কি হবে, তাহলে এইভাবে চেঞ্জ হয়ে যাবে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এই যে ডিফরমেশন, এই ডিফরমেশনটাকে মেজার করা হয় যে কোয়ান্টিটি দ্বারা, ঠিক আছে, সেটাকে বলা হয় শিয়ার স্ট্রেন। যেটাকে এখানে লেখা হয়েছে ওয়াই বলে, শিয়ার স্ট্রেন। সো হোয়াট ইজ শিয়ার স্ট্রেন? না, দিস ইজ দ্য স্ট্রেন ইন শেপ। আগেরটা ছিল কি স্ট্রেন ইন লেন্থ, মানে স্ট্রেন ইন সাইজ, আগেরটা ছিল সাইজের এক্সটেনশন। এখানটাতে টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করাতে, দেখো টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করার ফলে এখানে স্ট্রেন যেটা এসছে সেটা হচ্ছে স্ট্রেন ইন শেপ, শেপের মধ্যে স্ট্রেন এসছে। তাহলে সেটা কতটা, আমরা স্ট্রেনটা মাপবো কি করে? না দেখো, এই ডিসপ্লেসমেন্টটা কতটা হয়েছে, এটাকে যদি আমি এক্স বলি আর এই অরিজিনাল লেন্থটাকে যদি এল বলি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই এল। ওকে, এটাকে বলে শিয়ার স্ট্রেন। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এবং থিটা যদি খুব ছোট হয়, অফকোর্স আমরা এখানে ধরবো যে এক্স লেস দেন এল, তো তখন এই এক্স বাই এল কে নিয়ারলি ইকুয়াল টু আমরা থিটা বলতে পারি, তাই তো? তার কারণ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। বুঝতে পারছো এই বিষয়টা? তো যদি এক্সটা খুব ছোট হয় তখন আমরা এটাকে থিটা বলবো, তো এটাকে শিয়ার অ্যাঙ্গেলও বলে। এই জন্য শিয়ার স্ট্রেনকে শিয়ার অ্যাঙ্গেলও বলা হয়। ঠিক আছে, সো এখানে আমরা যেটা পাবো অ্যাজ পার হুকস ল, টাও প্রপোর্শনাল টু ওয়াই। ওকে, তাহলে একে ইকুয়াল করতে হয়, তাহলে টাও ইকুয়াল টু জি ওয়াই। সো জি কে বলা হয় রিজিডিটি মডিউলাস। জি কে রিজিডিটি মডিউলাস বলা হয়। আচ্ছা, এইটা বলেছে। আচ্ছা, এবার প্রথম যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নর্মাল স্ট্রেসটাকে আরো একটু ডিটেলসে আলোচনা করা হয়েছে, যে স্ট্রেন আন্ডার নর্মাল স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেন আন্ডার নর্মাল স্ট্রেস মানে সিগমা। তো ধরো এইরকম একটা রোপ ছিল, এরকম একটা রোপ ছিল। তো এই রোপ থেকে এক্স ডিস্টেন্স নিচে, এটা এক্স, এর একটা ছোট্ট পার্ট কেটে নেওয়া হলো, এইটুকুটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এই রোপের একদম মানে আপার পয়েন্ট থেকে, টপ পয়েন্ট থেকে এভাবে হ্যাং করছে এটা, সাপোজ এক্স ডিস্টেন্স নিচে আমি আর একটা ছোট্ট পার্ট কেটে নিলাম, এটা হচ্ছে ডিএক্স, এক্স এর স্মল ভ্যারিয়েশন ডিএক্স। এবারে যখনই আমি একে লোড চাপিয়েছি, লোড চাপানোর ফলে কি হয়েছে না, এর এক্সটেনশন হয়েছে। তার ফলে এই যে ডিএক্স যে পোর্শনটা, এই ডিএক্স পোর্শনটার এক্সটেনশন হয়েছে কত, ডি অফ ডেল্টা বলে। ঠিক আছে, এই যে ডিএক্স পোর্শনটার এক্সটেনশন হয়েছে কত, আগে ছিল ডিএক্স, এখন হচ্ছে ডিএক্স প্লাস ডি ডেল্টা।
ওকে, তাহলে দেখো এক্সটেনশন কত হয়েছে এখানে। এক্সটেনশন ইন ডিএক্স, ডিএক্স এর মধ্যে এক্সটেনশন কত হয়েছে না ডি ডেল্টা পরিমাণ। আগে যতটুকু লেন্থটা ডিএক্স ছিল সেটা ধরো একটা রোপকে, এইটাকে ধরো তুমি টেনে এরকম লম্বা করছো, তা টেনে লম্বা করলে এই যে এইটুকু ডিএক্স আমি মার্ক করেছিলাম এটা একটু বড় হয়ে যাবে, তো সেটা ডিএক্স থেকে বেড়ে ডিএক্স প্লাস ডি ডেল্টা হয়েছে, তাহলে বেড়েছে তোমার ডি ডেল্টা। তাহলে এখানে স্ট্রেন কত, স্ট্রেন হচ্ছে ডি ডেল্টা বাই ডিএক্স, তো এটাই হচ্ছে তোমার এপসিলন, এপসিলন হচ্ছে ডি ডেল্টা বাই ডিএক্স। এবার আমি যদি এরকম ছোট্ট অংশ না কেটে আমি যদি বড় অংশ কাটতাম তাহলে আমরা এরকম বলতাম যে ডেল্টা ডেল্টা বাই ডেল্টা এক্স, এটা বলতাম আমরা। বা এটাকে আমরা এরকম লিখতে পারি যে ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাকেও আমরা লিখতে পারি। মানে ধরো এরকম, এখান থেকে এখানে একটা এক্স ওয়ান একটা পয়েন্ট নিলাম, আবার এখান থেকে এখানে ধরো এটা এক্স টু, এখানে আরেকটা পয়েন্ট। এবারে যখনই আমরা লোড চাপিয়ে দেব তখন এরকম লম্বা হয়ে যাচ্ছে, তো এই এক্স ওয়ানটা এখানে চলে এসছে, সেটা হচ্ছে কি এক্স ওয়ান প্লাস ডেল্টা ওয়ান, আর যেটা এক্স টু ছিল সেটা এখানে চলে এসছে, এটা হচ্ছে কত এক্স টু প্লাস ডেল্টা। তাহলে এরকম কেসে আমরা এপসিলনটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি যে লংজিটিউডিনাল স্ট্রেনটা কত না ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর যদি খুব স্মল পোর্শনের মধ্যে দেখি তাহলে আমরা ডেরিভেটিভ আকারে লিখতে পারি ডি ডেল্টা বাই ডিএক্স। এটা বুঝতে পারলে কিনা একটু বলবেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে আমরা এটা এরকম লিখতে পারি যে সাপোজ আমার এই তো কেসটা আমি এটা আরেকবার এখানে লিখছি যে এপসিলন ইকুয়াল টু ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, আচ্ছা এখানে সাপোজ আমি এক্স ওয়ান ধরে নিলাম জিরো, অর্থাৎ এক্স ওয়ান পয়েন্ট আমার এটাই হচ্ছে আমার এক্স ওয়ান, আর এক্স টু পয়েন্টটাকে আমি ধরলাম যে এখানে যা ডিনোট করা হয়েছে সেটা হচ্ছে এল, এটা ধরা হয়েছে। এর ফলে কি হবে, ডেল্টা ওয়ান জিরো হবে কারণ এই পয়েন্টের কোনো এক্সটেনশন হয় না, তাহলে ডেল্টা ওয়ান ইকুয়াল টু জিরো হবে। আর ডেল্টা টু কত হবে, ডেল্টা টুকে ডেল্টা ধরা হবে। ঠিক আছে, অর্থাৎ এটা লম্বা হয়ে ডেল্টা পরিমাণ বাড়বে যখন লোড চাপানো হচ্ছে। ওকে, তো তাহলে এপসিলন সমান আমরা কি লিখব না ডেল্টা মাইনাস জিরো বাই এল মাইনাস জিরো, অর্থাৎ ডেল্টা বাই এল, যেটা আমি প্রথমেই করেছিলাম। ঠিক আছে, যে ডেল্টা বাই এল, এপসিলন ইকুয়াল টু ডেল্টা বাই এটা। সো অলরেডি আমরা যেটা পেয়েছি এর আগে যে সিগমা ইকুয়াল টু কত, সিগমা ইকুয়াল টু ই এপসিলন, তার মানে ই ডেল্টা বাই এল। তো তাহলে ডেল্টা সমান কত না সিগমা, ডেল্টা সমান হচ্ছে সিগমা এল বাই ই। ঠিক আছে, সিগমা এল বাই ই। এবারে সিগমা সমান কি, সিগমা সমান আমরা লিখেছিলাম পি বাই এ, তো তার মানে ডেল্টা ইকুয়াল টু পি এল বাই এ ই। ওকে,
তো এই এক্সপ্রেশনটা এখানে দিয়েছে যে PL বাই এই, পাশে আবার দেখছি সেকেন্ড ব্র্যাকেট এরকম লিখেছে যে FL বাই AY, এরকম করে। মানে এই নোটেশন আমাদের জানা, জাস্ট এখানে জাস্ট নোটেশনটা আলাদা ইউজ করেছে বলে এই PL বাই এই করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার ইয়ং মডিউলাস ধরা হয়েছিল, এই জন্য AY, আর P কে ফোর্স ধরা হয়েছে তাই জন্য FL বাই A। তো এই হচ্ছে তোমার এক্সটেনশন কতটা হবে তার ফর্মুলা, ঠিক আছে? যাও আন্ডার নর্মাল স্ট্রেস এক্সটেনশন কতটা হবে তার ফর্মুলাটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এরপর আজকে আরেকটা জিনিস লাস্ট করাবো, সেটা হচ্ছে কি কম্পোজিট স্টেপড বার। কম্পোজিট স্টেপড বার মানে কি? আগেরটাতে আমরা যে বারগুলো ইউজ করেছিলাম, ধরো এইবারের ক্রস সেকশনাল এরিয়া এটা ইউনিফর্ম ছিল, ঠিক আছে? এর যে ম্যাটেরিয়াল ছিল, ম্যাটেরিয়ালটা সব জায়গায় একই, অর্থাৎ ইয়ং মডিউলাস এটাও কনস্ট্যান্ট ছিল, মানে পুরো বারটাতে একই ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, ঠিক আছে? হোমোজিনিয়াস একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যার মডিউলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে ই। তো সেই জন্য আমরা ডেল্টা কত পেয়েছিলাম? ডেল্টা পেয়েছিলাম এটা, যে PL বাই এই লেন্থটা L ধরা হয়েছিল, ক্যাপিটাল L, সরি। এইটা। এবার কম্পোজিট বার মানে কি? কম্পোজিট বার হচ্ছে এরকম একটা থাকবে, এখান থেকে আরেকটা বেরোবে, এখান থেকে আরেকটা বেরোবে, এরকম আছে আর কি। ধরো এর লেন্থ হচ্ছে L1, এর লেন্থ হচ্ছে L2, এর লেন্থ হচ্ছে L3। এর ক্রস সেকশনাল এরিয়া A1, এর A2, এর A3। এর ইয়ং মডিউলাস E1, এর ইয়ং মডিউলাস E2, এর ইয়ং মডিউলাস E3। এবারে দেখো এখানে যখন আমি কোনো একটা লোড ইউজ করছি, ধরো P লোড ইউজ করলাম, তাহলে এখানে টোটাল এক্সটেনশন কত হবে? ঠিক আছে, কত হবে বলতে পারবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। কিরকম? আমরা যদি আলাদা আলাদা এক্সটেনশন গুলোকে ধরি, ধরো এর এক্সটেনশন Δ1, এর এক্সটেনশন Δ2, এর এক্সটেনশন Δ3, তাহলে টোটাল ডেল্টা কত হবে? Δ1 Δ3। তো এটা খানিকটা কিরকম বলো তো? এটা খানিকটা ওই সিরিজ কম্বিনেশনের মতো, সিরিজ কম্বিনেশন, তাই না? এটা সিরিজ কম্বিনেশন অফ বার্স বলা যেতে পারে। এবারে যখনই তুমি এখানে P লোড ইউজ করবে, যখন সিরিজ কম্বিনেশনে কোনো লোড ইউজ করা হবে, লোড ইজ নট ডিভাইডেড। বুঝতে পারছো কি বলছি? তুমি যদি কম্পেয়ার করে দেখো, প্যারালাল যদি হতো, ধরো অনেকগুলো বার আছে এরকম, হ্যাঁ, যখন আমি প্যারালাল ধরবো তখন দেখো এটা হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে, P ইজ ডিভাইডেড অ্যামং 3, ঠিক আছে? কিন্তু যখন সিরিজে তুমি লোডটা ইউজ করছো তখন কিন্তু লোডটা ডিভাইড হয় না। হ্যাঁ, মানে প্রত্যেকটাতেই, এখানে যদি P দাও, প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি P ইফেক্ট করবে। তাহলে এখানে Δ1, এর Δ2, এর যদি Δ3 ধরি, তাহলে দেখো Δ1 সমান কত হবে? P কি ছিল এক্সপ্রেশন? PL1। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? PL1 বাই A1U1, তাই তো? Δ2 কত হবে? PL2 বাই
A2 E2 আর ডেল্টা 3 কত হবে PL3 বাই হ্যাঁ, তাহলে টোটাল ডেল্টা কত হবে সাম হয়ে যাবে তাহলে P কমন চলে আসবে হ্যাঁ A1 plus বাই A3 তো এটা যদি 3টা না হয় আর যদি n সংখ্যক থাকতো তাহলে এরকম n নাম্বার অফ টার্ম আসতো, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে সামেশন ওভার i ইচ ফ্রম 1 to n li বাই ei হয়েছে। আচ্ছা এবারে আমাকে বলো যে আমি একটা বার ইউজ করছি, সেটা হচ্ছে এই রকম, অর্থাৎ এটা ঠিক স্টেপ নয়, মানে এটা যেমন কি কম্পোজিট স্টেপড বার, এটাকে বলা যেতে পারে যে কম্পোজিট বার। কেন কম্পোজিট বার? তার কারণ হচ্ছে ধরো এর ক্রস সেকশনাল এরিয়া আলাদা, ক্রস সেকশনাল এরিয়া পরপর কমে যাচ্ছে, তো তখন ডেল্টা কত হবে? ঠিক আছে, এটা আমরা পরের দিন আলোচনা করব। তো তোমাদের এখানে যেটা ক্লাস নোটে যেটা দিয়েছে সেটা হচ্ছে একই ম্যাটেরিয়াল ইউজ করেছে, একই ম্যাটেরিয়ালেরই বারটা, শুধু ক্রস সেকশনাল এরিয়াটা ছোট হচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করছি তার ইটা হচ্ছে ডিস্টেন্সের ফাংশন, অর্থাৎ পরপর ধরো চেঞ্জ হচ্ছে, যে ex প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার n, এরকম কেস যদি হয়, ঠিক আছে, তো তখন কিন্তু ক্যালকুলেশনটা একটু আলাদা হবে। তো সেটাও আমরা দেখব, কারণ যেটা তোমাদের করানো হবে হয়তো এক্সামে তার চেয়ে একটু মডিফাই করে কোশ্চেন আসতে পারে, নাকি তোমাদের হুবহু সেটাই আসে? না কোন স্যারই মডিউল থেকে অনেক সময় রিপিটেড হয়, আবার স্যার ইচ্ছা করে চেঞ্জও করে, একটু জেনে রাখা ভালো, এমন কিছু কঠিন হবে না। ঠিক আছে, তো আজকের ক্লাসটা মোটামুটি একটা ইনফর্মাল ভাবে হলো। তো আমি জাস্ট নোটেশনটা দেখছিলাম, মানে আমরা যে নোটেশনে জানি তার চেয়ে একটু ডিফারেন্ট, তো ওই জন্য ম্যাচ করতে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। হয়তো পরের ক্লাসে আমি না রেডি করে রাখবো, মানে ওই নোটেশন অনুযায়ী আমি নিজেকে প্রিপেয়ার রাখবো, দিলে তোমার মানে ফ্লোটা ঠিক থাকবে। সাধারণত ক্লাসের যে নর্মাল যেভাবে ক্লাস করি আমি, যে ফ্লোটা থাকে, ওই ফ্লোটা ব্রেক হচ্ছে এই নোটেশনগুলোর জন্য। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি দেখে দেখে পড়ানোতে আমি অভ্যস্ত নেই, কিন্তু এই নোটেশনগুলোকে ফলো করতে গিয়ে আমাকে করতে হচ্ছে, এতে ফ্লোটা ব্রেক হচ্ছে। তো আমি দেখে নিয়ে আমি একদম যখন ফ্লোতে পড়াবো তখন বোধহয় সুবিধা হবে তোমারও। ঠিক আছে, ওকে, তাহলে এই অবধি থাক আজকে। পরের ক্লাসটা আমি বলে দেবো টাইমিংটা, ফিক্সড টাইমিং নিয়ে হবে, সেটা আমি বলে দেবো, কালকের দিকে বলে দেবো। ঠিক আছে।